হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মায়ের কথা আজকের এপিসোডে এমন কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে চলেছি যা শোনার পর আপনার জীবনের লাইফস্টাইল বদলে যেতে পারে। আর এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য একজন সাবস্ক্রাইবার আমাকে অনেক রিকোয়েস্ট করে, যে কিনা আমার চ্যানেল শুরু থেকেই সাপোর্ট করে আসছিল। আর মজার ব্যাপার হচ্ছে, এই বিষয়ে জানার আগ্রহ আমার অনেক ছোটোবেলা থেকেই ছিল। সায়েন্টিস্টদের জীবনী সম্পর্কে জানতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তো তার রিকোয়েস্টে আমার আগ্রহী অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তথ্য সংগ্রহ করলাম। বন্ধুরা, এখানে যে তথ্য 100% ঠিক হবে তা বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি আপনারা তাদের জীবনী সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবেন। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা বিজ্ঞানের অন্যতম প্রতিভা স্যার আইজ্যাক নিউটনের ছোটবেলার গল্প বলব। 1642 সালের বড়দিনে জন্ম নিয়ে মায়ের বুকে আলোকিত করে আসেন স্যার আইজ্যাক নিউটন। তার বাবা ছিলেন সামান্য এক কৃষক। আর্থিক সঙ্গতি তার ছিল না বলে চলে, কিন্তু নিউটনের এমনই দুর্ভাগ্য, সে বাবাকে জন্মের প্রায় 3 মাস আগেই হারান। মা আবার বিয়ে করেন তার যখন মাত্র 2 বছর বয়স। নিউটনের ছোটবেলা কেটে গিয়েছিল অনিশ্চিত অন্ধকারের মধ্যে। জন্মের প্রাক মুহূর্তে বাবাকে হারিয়ে শুরু ছিল তার বিড়ম্বনা। তিনি নিজেও মায়ের গর্ভে থাকতে নানা জটিলতায় মৃত্যুকে প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন। ডাক্তাররা বলেছিলেন জন্মের কয়েক মুহূর্তের মধ্যে নিউটন মারা যাবে। মারা তো যাননি, বরং জগৎকে তিনি চমকিত করতে থাকেন। শেষ অবধি পরিণত বয়সে একের পর এক জটিল বিষয় মূলসূত্র আবিষ্কার করে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে প্রতিষ্ঠা করে গেছেন নিজের সমুজ্জ্বল আসনটি। অথচ প্রথম জীবনে রোগন নিউটনের দায়িত্ব নিতে রাজি হননি তার পিতামাতাও। বাধ্য হয়ে তার মা রেখে আসেন তার ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে তিনি স্নেহ পেয়েছিলেন আশ্রয়, কিন্তু একটা একাকিত্বের শূন্যতা তাকে সবসময় গ্রাস করত। বাবা মা নেই, ভাই বোন নেই, এভাবে একলা কি বেঁচে থাকা যায়? প্রকৃতির মাঝে খুঁজে পেতেন তার নিজের ভালো লাগাগুলিকে। সবুজ শ্যামল বনের মধ্যে ঘুরে বেড়াতেন একা একা। গাছগাছালির সাথে এই সূক্ষ্মতার মধুর সম্পর্ক পাঠিয়েছিলেন তিনি। মাঝে মাঝে গাছের সঙ্গে একা একা কথা বলতেন। ভালোভাবে হাঁটতে পারতেন না তার বয়স যখন 6 বছর। ঠাকুমা গল্প বলতেন, গল্প শুনতেন, এটা খুবই ভালো লাগতো। গল্পের জগতের বাসিন্দা হয়ে যেতেন তিনি ভাবতেন গল্পের জগৎ আর বাস্তবের জগতের মধ্যে এত তফাৎ কেন? আশেপাশে সঙ্গীর সাথে বলতে কেউ ছিল না তার। যে কোনো ঘটনার অন্তরালে কী কারণ লুকিয়েছে তা জানতে ছটফট করতেন তিনি। এই অভ্যাস থেকে তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন। তোমরা নিশ্চয় জানো, আপেল গাছ থেকে আপেল পড়তে থেকে তিনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন। এইভাবে পৃথিবীর বিজ্ঞানের ইতিহাসকে একবার বদলে দিয়েছিলেন তিনি। 12 বছর বয়সে ঠাকুমা নিউটনকে পাঠিয়ে দিলেন গ্রান্থাম শহরে। সেখানে ক্লার্ক নামে এক পরিচিত ভদ্রলোক ছিল। ঠাকুমা ঠিকই আন্দাজ করেছিলেন এখানে ভালো স্কেল নেই, এখানে থাকলে নিউটন হয়তো এক রাখাল বালকে পরিণত হবে। কোনো ঠাকুমা কি তা চাইতে পারেন? ক্লার্কের স্ত্রী ছিলেন নিউটনের মায়ের বান্ধবী। তার কাছে নিউটন প্রথম মাতৃস্নেহের স্বাদ পেয়েছিলেন। মা কাকে বলে নিউটন তা জানতেন না, কিন্তু স্ত্রীর মতোই ক্লার্ক তাকে মায়ের যত্নেই মানুষ করে তুলেছিলেন। ক্লার্ক ওষুধের ব্যবসা করতেন। নিজের বাড়িতে ছোট একটা কারখানা ছিল তার। সেদিনের বালক নিউটন সবসময় ওই কারখানাতে ঘোরাঘুরি করতেন। রসায়ন এবং পদার্থবিদ্যা তখন থেকেই তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। কীভাবে কিসের সঙ্গে কী মিশালে কী তৈরি হয় তা জানতে ভীষণ কৌতূহল ছিল নিউটনের। এখানে বছর 4 ছিল নিউটন। পরবর্তীকালে তিনি স্বীকার করেছেন তার বিজ্ঞানের বিদ্যায় ওইখান থেকে তৈরি হয়েছিল। ক্লার্কের বাড়ির চিলেকোঠার ঘরে একদিন দুপুরে একটা রত্নভাণ্ডার আবিষ্কার করে ফেলেন নিউটন। না, আমি মণিমুক্ত হিরে জহরতের কথা বলছি না, আমি বলছি বইয়ের রাজত্বের কথা। সেই চিলেকোঠাতে সব বিষয়ে অসংখ্য বই ছিল। বিশেষ করে ছিল চিকিৎসাবিদ্যা, রসায়ন এবং সৌরজগৎ বিষয়ক। শ্রীযুক্ত ক্লার্ক বই পড়তে ভালোবাসতেন। অবসর সময় কাটাতেন শুধু গ্রন্থ অধ্যয়ন করে। দেখা গেল নিউটন সবসময় চিলেকোঠার ঘরে বসে আছেন। বইয়ের পরে বই পড়ছেন, সব বুঝতে পারছেন না, তবুও বই পড়ার উৎসাহ কাটতেন। পড়া ছাড়া বাকি সময় তিনি থাকতেন ওষুধ তৈরির ল্যাবরেটরিতে। কাজের যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ ভর্তি শিশু বোতল নিয়ে নাড়াচাড়া করতেন সময় সুযোগ পেলেই। চিলেকোঠার ঘরে বসে সেদিনের কিশোর নিউটন একটির পর একটি যন্ত্র বানিয়েছিলেন। তৈরি করেছিলেন বাতাসি কালো যন্ত্রের ঘড়ি, সূর্যঘড়ির মডেল। কখনো আবার একতলা ল্যাবরেটরিতে নেমে রাসায়নিক দ্রব্যের গুণাগুণ পরীক্ষা করতেন। এতে মাঝে মধ্যে ছোটোখাটো বিস্ফোরণের ঘটনা ঘটত। শ্রীযুক্ত ক্লার্ক এই বালকটিকে কিছুই বলতেন না। আহা, ওর বাবা মারা গেছেন, মা থেকেও নেই, প্রায় অনাথ। এই বালকটিকে তিনি প্রাণোজাড় করে ভালোবাসা উপহার দিয়েছিলেন। 16 বছর বয়সে নিউটনের কাছে আরেকটা দুঃসংবাদ এলো। অবশ্যই একে আমরা সঠিক অর্থে দুঃসংবাদ বলতে পারি না, কারণ নিউটনের মায়ের কাছ থেকে চিঠি হলো যে তার নতুন বাবা মারা গেছেন। সেই জন্য সেখানে চলে যায়। মা এখন জমিদারের ব্যাপার নিয়ে হিমশিম খাচ্ছেন। নিউটনের রীতি ঘটে গেল বৈজ্ঞানিক অনুসন্ধানের। নিউটন তার মায়ের কাছে চলে গেলেন। জমিদারির লাভ ক্ষতি আর চাষাবাদের অল্প দিনের মধ্যে নিউটন হাঁপিয়ে গেছিলেন। সবসময় কি আর এসব ভালো লাগে? সে তার স্বপ্নের কথা মার কাছে জানালেন। সে বললেন, মা, আমার এসব কিছু ভালো লাগে না, আমি পড়াশোনা করতে চাই। ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মা খুবই খুশি হলেন এবং সেখানকার বিশ্ববিখ্যাত কলেজ ক্যামব্রিজে ভর্তি করে দিলেন। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে একটা মজার ঘটনা শেয়ার করতে চাই, যেটা নিউটনের স্কুল লাইফে ঘটে গেছে। সেটা হচ্ছে তার স্কুলের প্রধান শিক্ষক প্রায়ই ক্লাসে দেরি করে আসতো। একদিন নিউটন শিক্ষককে বললেন,
স্যার, আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, যাতে করে আপনি ঠিকঠাক মতো স্কুলে আসতে পারেন। শিক্ষক প্রথম বিশ্বাসই করতে রাজি হননি। ভাবলেন এই ছেলে কিসের ঘড়ি আবিষ্কার করবে। কিন্তু নিউটনের মাথায় যে আবিষ্কারের নেশা, শিক্ষক কি তা জানতেন? ঠিকই নিউটনে একটা ঘড়ি আবিষ্কার করে ফেললেন। ঘড়ির উপরে থাকতো একটা পাত্র, এবং সেখানে প্রতিদিন নিয়ম মেনে পানি ঢালা হতো। পানির ফোঁটা ঘড়ির কাটার উপর পড়তো। আপন গতিতে ঘড়ি চলতে থাকতো, যা দেখে নিউটনের প্রশংসা সবাই করতে লাগলো। তো এবার আমরা নিউটনের কলেজ লাইফের ঘটনায় ফিরে আসি। কলেজে আইজ্যাক বারো নামের অঙ্কের এক অধ্যাপক ছিলেন। অত্যন্ত ছাত্রবৎসল মানুষ ছিলেন তিনি। প্রত্যেকটা ছাত্রের সাথে বন্ধুর মতো মিশতেন। কার কোন দিকে মেধা তা নিয়ে সহজেই বুঝতে পারতেন তিনি। তিনি প্রথম নিউটনের গুপ্ত প্রতিভার সন্ধান পেয়েছিলেন। বেরও নিজে ছিলেন বিজ্ঞানের অসামান্য প্রতিভা। যদি শিক্ষক না হয়ে বিজ্ঞানী হতেন, তাহলে তার নাম সকলের মুখেই ফিরত। কিন্তু সবাই তো বিজ্ঞানী হতে আসেনি। বেরো ছিলেন তাদের মধ্যে একজন। বেরোর সুপারিশেই কলেজ কর্তৃপক্ষ নিউটনকে ছাত্রবৃত্তি দিয়েছিল। অঙ্ক নিয়ে গবেষণা করার জন্য তিনি এই বৃত্তি পেয়েছিলেন। বেরোর সংস্পর্শে এসে নিউটনের মন আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন জগৎটা কত বড়, কত মহান। বিজ্ঞানী নানা বিষয় আবিষ্কার করছেন এই পৃথিবীতে। আমাকেও তাদের উত্তরসূরি হতেই হবে, এটাই ছিল নিউটনের মনোগত বাসনা। অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি গণিতের মূলনীতিগুলোকে আত্মস্থ করে ফেলেছিলেন। তখন গণিতের উপরে তার সমস্ত আকর্ষণ কেন্দ্রীভূত হয়েছে। গণিত ছাড়া যে কোনো বিষয় থাকতে পারে সে কথা ভুলেই গিয়েছেন নিউটন। সারাদিন শুধু অঙ্ক করছেন। যেটুকু সময় হাতে পাচ্ছেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছেন। বিশুদ্ধ গণিতের ব্যবহারিক গণিত তার কাছে বেশ আকর্ষণ হয়ে গেছিল। এই গণিতের মধ্যে প্রকৃতি জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে, এমনটিই নিউটন ভাবতেন। নিউটন যে বছর বৃত্তি পেলেন, সে বছরে 1664 সালে ইংল্যান্ড জুড়ে প্লেগ দেখা গিয়েছিল, মহামারী আকারে। কাতারে কাতারে মানুষ মারা গেলেন। দিশেহারা লন্ডনের মানুষ। লন্ডন ছেড়ে মানুষ পালাতে থাকলেন। অনির্দিষ্টকালের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। লন্ডন ছেড়ে নিউটন আবার খামার বাড়িতে ফিরে আসতে বাধ্য হলেন। আবার সেই জমিদারি চাপ, টাকা না পায়, এর সব নিকাশ। ভালো লাগছে না আর কিছু নিউটন, কিছু আর ভালো লাগে না। কিন্তু নিউটন এখন আর কি করবেন? 1.5 বছর সেখানে থাকতে হয়েছিল তাকে। তখনই এক এক করে 3টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেলেছিলেন নিউটন। তার প্রথম আবিষ্কারটি ছিল বাইনোমিরাল থিওরেম, অর্থাৎ দ্বিপদ তত্ত্ব নিয়ে। দ্বিতীয়টি ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা প্রভেদক গণনা নিয়ে। এই দুটি আবিষ্কার তাকে সকলের কাছে পরিচিত করে দেয়। এরই পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন নিউটন। জ্যামিতি শাস্ত্রে ও নানা পণ্ডিত ছিলেন তিনি। এই শাস্ত্রে তিনি একটি অংশ, যে বক্ররেখা কার্ভ তৈরি করে তার ক্ষেত্রফল ঘনবস্তুর আয়তনের পরিমাপ পদ্ধতি তিনি আবিষ্কার করে ফেললেন। জমিদারি কাজ আর নিজের গবেষণা নিয়ে কেটে গেল 18টি মাস। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। নিউটন আবার ক্যামব্রিজে ফিরে এলেন। এবার শুরু হলো তার একটির পর একটি গবেষণাপত্র প্রকাশের পালা। এভাবেই নিউটন বিশ্ববিজ্ঞানের ক্ষেত্রে এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন। আবিষ্কার করেছিলেন আলোর প্রতিসরণ সূত্র। তারপর প্রকাশ করলেন গতির 3টা সূত্র। টানা 2 বছর অক্লান্ত পরিশ্রম, আলোক বিজ্ঞানের উপর তার গবেষণাপত্রটি রচনা করেন। এটি প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত বই ফিলোজফিয়া ন্যাচারালিস ম্যাথমেটিকাতে। এভাবে তিনি বিজ্ঞানের ইতিহাসকে একবার পাল্টে দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞান হলো যুক্তি নির্ভর অনুসন্ধান, এখানে পূর্ব পরিকল্পনার কোনো স্থান নেই। বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতিতে তাকে স্যার উপাধিতে ভূষিত করা হয়েছিল। বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম বিরল সম্মান উপাধি লাভ করেছিলেন। জীবনের রূপান্তে দাঁড়িয়ে ছোটবেলার দিনগুলোর কথা ভাবতেন স্যার আইজ্যাক নিউটন। মন চলে যেত তার ওই খামার বাড়িতে। মনে পড়ে যেত পাহাড়ের সাথে সখ্যতা পাতানোর প্রহরের কথা, বনরঙিন প্রজাপতি, উড়াউড়ির মৌমাছির গান। কোনটা বেশি ভালো? গালে হাত দিয়ে ভাবতেন বিজ্ঞান সম্রাট স্যার আইজ্যাক নিউটন। আর ভাবতেন জন্মটাই তার কাছে ঈশ্বরের একটা আশ্চর্য পরিহাস। মৃত্যুর পরনা মাথায় নিয়ে পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। আর শেষ অবধি 1716 খ্রিস্টাব্দে হাজার হাজার মানুষকে আলোর পথের প্রতীক করে মারা গেলেন। এবার আমরা বিশ্বকাপানো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবনী সম্পর্কে জানব। অনেকে বলে থাকেন তিনি হলেন বিজ্ঞান নক্ষত্র। কেউ কেউ আবার বিজ্ঞান সম্রাটের শিরোপাটা তার মাথায় পরিয়ে দিয়েছেন। তিনি হলেন আলবার্ট আইনস্টাইন। জীবনটা শুরু করেছিলেন অত্যন্ত সাধারণভাবে। ছোটবেলায় তার মধ্যে প্রতিবার এমন কোনো চমক ছিল না যা দেখে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি যে পরবর্তীকালে তিনি একজন বিজ্ঞানী হয়ে উঠবেন। তিনি সাদামাটা স্বভাবের ছিলেন।
সাধারণের ভিড়ে তাকে আলাদাভাবে চেনে নেবার ভিন্নমাত্র উপায়ই ছিল না। তবুও কীভাবে তিনি হলেন বিজ্ঞানের এক বিস্ময়কর প্রতিভা। দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের উলম শহরে তার জন্ম হয়েছিল 1897 সালের 14 মার্চ। বাবা ছিলেন ইহুদি ব্যবসায়ী। বাবা মার নাম ছিলেন হেরম্যান, মায়ের নাম পলিন। তিনি ছিলেন মা বাবার প্রথম সন্তান। আইনস্টাইনের জন্মের পরপরই তার বাবা চলে এলেন মিউনিক শহরে। যে বয়সে ছোট ছেলেরা হই হুল্লোড়ে সময় কাটায়, খেলাধুলায় মেতে থাকতে ভালোবাসে, কারণে অকারণে কৌতুক রঙ্গরসে প্রহর কাটায়, সে বয়সে আইনস্টাইন ছিলেন ব্যতিক্রম। চুপচাপ বসে থাকতে ভালোবাসতেন তিনি। মুখচেরা স্বভাবের ছিলেন বলে শত প্রশ্ন করলে উত্তর দিতেন না। এমন লাজুক ছেলেকে নিয়ে মা বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না। পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হলো তাকে। 2 বছরের ছোট বোন মার্জি যেত তার সাথে। পড়াশোনাতে মোটেই ভালো ফল দেখাতে পারেননি আইনস্টাইন। সব পরীক্ষাতে কোনো রকমে বসে মেজে উতরে যেতেন। তাহার প্রতি শিক্ষক শিক্ষিকাদের আলাদা আকর্ষণ ছিল না। অঙ্ক অথবা বিজ্ঞান, ভাষা কিংবা সাহিত্য, সব পাঠ্যপুস্তকের প্রতি ছিল তার নিদারুণ অনীহা। স্কুলে যেতে হয় তাই যাচ্ছেন, কেমন যেন অগোছালো। তবে একটা ব্যাপার খুবই উৎসাহ ছিল সেদিনের বালক আইনস্টাইনের। হাতের কাছে কোনো যন্ত্র পেলেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, পর্যবেক্ষণ করতেন তার ভিতরে কী আছে, সেটা না জানা অবধি কৌতূহল নিবৃত্ত হতো না তার। আইনস্টাইনের এক কাকা ছিলেন, তার নাম জ্যাক। কাকার সঙ্গে আইনস্টাইনের ভাব ছিল খুব। যন্ত্রবিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয়ে জানার জন্য কাকার দিকেই প্রশ্ন ছুড়ে দিতেন। 6 বছর বয়সে বাবা তাকে একটা কম্পাস কিনে দিয়েছিলেন। সেটা নিয়েই ঘাটাঘাটি করতে করতে আইনস্টাইন চৌম্বক ধর্ম এবং মাধ্যাকর্ষণ বলের কথা জেনেছিলেন। এই দুটি বিষয়ে তাকে প্রাথমিক জ্ঞান দিয়েছিলেন ওই কাকা। 10 বছর বয়সে কাকা জ্যাকের কাছ থেকে অঙ্ক শেখার প্রেরণা পেলেন আলবার্ট আইনস্টাইন। এই প্রথম অনেকটা পাল্টে গেলেন তিনি। বীজগণিত আর পাটিগণিতের মধ্যে এত রোমান্স লুকিয়ে আছে তা দেখে অবাক হয়ে গেছিলেন বালক আইনস্টাইন। ডক্টর স্পিকারের জ্যামিতি বই তাকে খুব আকর্ষণ করত। এই বইতে অসংখ্য সম্পাদ্য উপপাদ্য আছে। আপন মনে জ্যামিতির কঠিন কঠিন সম্পাদ্যগুলির সমাধান করতেন তিনি। ঘন্টার পর ঘন্টা কেটে যেত। খাবার টেবিলে যেতে ভাল লাগতো না তার। কেমন যেন আনমনা উদাসীন অবস্থা তখন তার। ডাক্তারি পড়া এক ছাত্র তখন মাঝে মাঝে তাদের বাড়িতে আসতেন। তার নাম ম্যাক্স ট্রলমি। তার কাছ থেকে প্রকৃতি বিজ্ঞান আর অঙ্কের নানা বই চেয়ে নিয়ে পড়তেন কিশোর আইনস্টাইন। এভাবে দেখা গেল একদিন মনের অজান্তে বিজ্ঞান গণিতকে ভালোবেসে ফেলেছিলেন তিনি, আর ভালোবেসেছেন জার্মান সাহিত্যকে। ছোটবেলা থেকেই অন্য একটা বিষয়ে অসম্ভব আগ্রহ প্রকাশ করেছিলেন আলবার্ট, তা হলো বেহালা। প্রায়ই দেখা হতো তিনি ঘরের এক কোণে বসে একা একা বেহালা বাজাচ্ছেন। বেহালার প্রতি এই অনুরাগ এসেছিল তার মায়ের কাছ থেকে। তার মা খুব ভালো বেহালা বাজাতে পারতেন। এইভাবে কেটে গেল এক অতি সাধারণ বাল্যজীবন। মিউনিখের স্কুল থেকে কোনো রকমে মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেন আইনস্টাইন। এবার চলে এলেন সুইজারল্যান্ডের জুরিখ শহরে। সেখানকার পলিটেকনিক একাডেমি ছিল ইউরোপের এক সেরা প্রতিষ্ঠান। আইনস্টাইনের বাবার ইচ্ছে ছিল সেখানে এক ছেলে ভর্তি হবে, এক নামজাদা ইঞ্জিনিয়ার হিসেবে জীবন শুরু করবে। কিন্তু ভর্তির প্রবেশিকা পরীক্ষায় আইনস্টাইন পাশ করতে পারল না। অঙ্কে ভালো ফল করেছিলেন, কিন্তু কম নম্বর পেলেন প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যায়। এখন থেকে তিনি সুইজারল্যান্ডে আর শহরে চলে এলেন। এর পরাজয় তাকে ভীষণভাবে ব্যথিত করেছিলেন। হয়তো মনে মনে একটা কঠিন শপথ গ্রহণ করেছিলেন, যে করে হোক পরের বার তাকে সফল হতেই হবে এই পরীক্ষাতে। সকলের থেকে আলাদা হয়ে গেলেন তিনি। নির্জন নিরালায় শুরু হলো তার এক সাধনা। 6 মাস পড়াশোনা করে নিজেকে তৈরি করলেন। আবার এলেন পলিটেকনিকে। দ্বিতীয়বার তাকে ব্যর্থ হতে হয়নি। এবার তিনি ওই বিখ্যাত প্রতিষ্ঠানের প্রবেশিকার ছাড়পত্র পেয়ে গেলেন। জুরিখ শহরের পলিটেকনিক একাডেমি আইনস্টাইনের জীবনের গতিপ্রবাহকে একবারে পাল্টে দিয়েছিল। মুখচোরা লাজুক ছেলেটি পরিণত হলেন একটা স্থিতিশীল ছাত্রী। স্নাতক পরীক্ষায় ভালো ফল দেখালেন তিনি। এবার চাকরির সন্ধানে তাকে পথে নামতেই হবে। যাতে ইহুদি হতে বারে বারে তাকে ব্যর্থতার অপমান সহ্য করতে হয়েছিল। ইতিমধ্যে বাবার ব্যবসা অনেকখানি পড়ে গেছে। আগের মতো আর আয় করতে পারছেন না তিনি। আইনস্টাইনও বিয়ে করেছেন। স্ত্রী হাঙ্গেরির মেয়ে। দুটো শিশুর আগমন ঘটেছে তাদের সংসারে। যে করে হোক একটা কাজের সন্ধান তাকে করতেই হবে।
সেই শব্দে এক বন্ধুর সুপারিশে সুইস প্যাটেন্ট অফিসে এক কেরানির চাকরি জুটে গিয়েছিল তার। এভাবে শুরু হয়েছিল আইনস্টাইনের পেশাগত জীবন। পরবর্তীকালে তিনি আপেক্ষিক তথ্য আবিষ্কার করে পৃথিবীর মানুষকে চমকে দিলেন। তার আগে জীবনের অনেকগুলো স্পন্দিত প্রহর তিনি জমা রেখেছিলেন প্যাটেন্ট অফিসের 4 দেয়ালের মধ্যে। এর জন্য তিনি কাউকে দোষারোপ করেননি। মাঝে মধ্যে শুধু হতাশ হয়ে বলতেন, পৃথিবীতে কোনটা আমার আপন দেশ জানতেই পারলাম না। সত্যিই তো, নিজ ভূমে তিনি ছিলেন পরবাসী। ইহুদি হওয়ার অপরাধে জার্মান সরকার তার উপর লাল চোখের নিষেধ লিখে দিয়েছিলেন। দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। হিটলারের বয়ে আত্মগোপন করে থাকতে হয়েছিল অনেকগুলো বছর। অবশেষে তিনি এলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দেশে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। জীবনের উপান্তে একটি অনভেবে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। অনেকে বলে থাকেন যে আইনস্টাইনের ব্যক্তিগত আগ্রহে পারমাণবিক বোমা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা প্রবল উৎসাহ চলতে থাকে। কথাটি হয়তো আংশিকভাবে সত্যি। তখন পারমাণবিক বোমা আবিষ্কারের কাজে অনেকখানি এগিয়ে গেছে। যে কোনো মুহূর্তে জার্মানি এই বোমা ফাটাতে পারে। যদি একবার তারা তাদের এই ঘৃণ্য চক্রান্ত সফল হতে থাকে তাহলেই সভ্যতা আর বেঁচে থাকতে সম্ভাবনা। সমস্ত পৃথিবী পরিণত হতো এক জ্বলন্ত ধ্বংসস্তূপে। এই সম্ভাব্য বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচাবার জন্যই বোধহয় আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন। এই চিঠির মাধ্যমে তিনি শান্তির কাজে পরমাণু শক্তিকে ব্যবহার করার কথা বলেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাসকে আজ তাকে বিবেকের কাঠগড়াতে দাঁড় করানো হচ্ছে। গোটা জীবনে আইনস্টাইন 300-এরও বেশি প্রবন্ধ বই লিখেছেন। এরই অধিকাংশ ছিল আপেক্ষিকতার ব্যাখ্যা শক্তি সম্পর্কিত। আলোক তড়িৎ, আলোক ফুটন তথ্য বিষয়ে আইনস্টাইনের অবদান রয়েছে। 1921 খ্রিস্টাব্দে তার জীবনের স্মরণীয় বছর। তিনি পেলেন পৃথিবীর সর্বোচ্চ সম্মান, নোবেল পুরস্কার। যে কাজের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল তা হলো আলোক তড়িৎ বিক্রিয়া, যা আধুনিক ইলেকট্রন বিন্যাসের প্রধান দিক। এই বিক্রিয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেন কোনো বিশেষ ধাতুর উপরে আলো এসে পড়লে তার থেকে নির্গত হয় ইলেকট্রনের কণা। তার উদ্ভাসিত আবিষ্কার পদার্থবিদ্যায় একটা যুগান্তর এনে দেয়। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম রূপকার হচ্ছে আইনস্টাইন। গোটা পৃথিবীতে বিজ্ঞানের প্রবাদ পুরুষ রূপে খ্যাত। বিশ্ববিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রতিষ্ঠান তাকে বিশ্ববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান উভয় বিজ্ঞানে অজস্র সম্মানিত ডিগ্রি উপাধি, ডক্টরেট উপাধি, বিভিন্ন উপাধিতে ভূষিত করেন। লন্ডনের রয়্যাল সোসাইটি ফেলোশিপ ছাড়াও তিনি পেয়েছিলেন কপলি পদক, ফ্রাঙ্কলিন পদক। আইনস্টাইন রচিত উল্লেখযোগ্য বইগুলো হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ইনভেস্টিগেশন অন থিওরি অফ ব্রোনিয়ান মুভমেন্ট, বিজ্ঞান বহির্ভূত বিষয় নিয়ে রচিত হোয়াই ওয়ার মাই ফিলোসফি ও অডিট অফ লেটার ইয়ার্স প্রভৃতি। বিজ্ঞানী হয়ে সম্পূর্ণ সংস্কারমুক্ত মন দিয়ে ধর্ম সম্পর্কিত বই আইনস্টাইন রচনা করেছেন। মানবতাবাদ ছিলই তার ধর্মচিন্তার মূল সুর। 1955 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মহাবিজ্ঞানী মানব মন্ত্রের অন্যতম প্রচারক আইনস্টাইন প্রিন্সটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন আমরা বিজ্ঞানী থমাস আলভা এডিসনের জীবনী সম্পর্কে জানব। বলা হয় এই বিজ্ঞানী নাকি সবথেকে বেশি আবিষ্কারের প্যাটেন্ট করেছেন। তিনি কে? কিংবা যদি প্রশ্ন করি, এক প্রতিটি দশা বৈজ্ঞানিকের শৈশব কেটেছে রাস্তার এক নগণ্য ফেরিওয়ালা হিসেবে। তিনি কে? তোমরা কি তার উত্তর দিতে পারবে? তিনি হলেন থমাস আলভা এডিসন। বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তার দীপ্ত পদক্ষেপ অঙ্কিত হয়নি। এমন কোনো বিষয় নেই যাকে তিনি আত্মস্থ করেননি। সর্বার্থে তিনি ছিলেন সত্যি সত্যি এক জীবন্ত কিংবদন্তি, বিজ্ঞানের জাদুকর। স্কুল কলেজের প্রথাগত শিক্ষা তিনি নেননি। জীবন শুরু করেছিলেন এক হকার হিসেবে। পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী। অর্জন করেছিলেন প্রভূত অর্থ এবং যশ। জন্ম হয়েছিল তার ওহিও প্রদেশের মেনলোতে 1847 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি। বাবার আর্থিক অবস্থা মোটামুটিই ছিল। মা স্কুল পড়াতেন। স্বভাবতই বাড়িতে লেখাপড়ার একটা পরিবেশ ছিল। কিন্তু এডিসন একবারে অন্য জাতের ছিলেন। সব ব্যাপারে প্রশ্নটা করাটা ছিল তার একটা বাজে স্বভাব।
বকবক করতেন আপন মনে মনে। জানতে চাইতেন কোন বস্তুতে কি আছে। একটা প্রশ্নের উত্তর পাবার সঙ্গে সঙ্গে আবার শুরু হতো একের পর এক প্রশ্ন। স্কুলে গিয়েও তার এই বকবকানি থামেনি। তার প্রশ্ন বানে মাঝে মধ্যে মাস্টারদের পড়ানোতেই ছেদ করত। মাস্টার বিরক্ত হতেন। অনেকবার তার বাবা মাকে স্কুলে যেতে হয়েছে। ছেলের ওই কৈফত, নানা ধরনের ঝামেলা। অবশ্য এজন্য তার সহজাত প্রতিভাকে দায়ী করা হয়েছিল। কেননা প্রবল কৌতূহল আর অনুসন্ধান লিপু স্বভাবের হয় বিজ্ঞানী মন নিয়ে তিনি জন্মেছিলেন। শেষ অবধি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করলেন আলফা এডিসন। শিক্ষকরা তাকে বিদ্রূপ করায় ভীষণভাবে হতাশ এবং বিস্ত্রব্ধ হয়ে উঠেছিলেন তিনি প্রথাগত শিক্ষার প্রতি। তবে পিতা বুঝতে পেরেছিলেন ছেলের মধ্যে লুকানো প্রতিভা আছে। তিনি ছেলের অনুসন্ধানকে আকাশচুম্বী করার চেষ্টা করতেন। সাধ্যমতো জবাব দিতেন ছেলের প্রশ্নের। 12 বছর বয়স হবার সঙ্গে সঙ্গে এডিসনকে অর্থ উপার্জনের চেষ্টায় নামতে হয়েছিল। এর জন্য যে শুধু সাংসারিক অসচ্ছলতা দায়ী ছিল তেমনটি নয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম ছিল নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। আমি শুধু বসে বসে মা বাবার পয়সা ধ্বংস করব তা কেন হবে? ছোট থেকে ছেলে মেয়েদের সেখানে স্বাবলম্বী করে তোলা হতো। বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে তারা স্বাধীনভাবে কিছু টাকা রোজগারের চেষ্টাও করত। এডিসনের জীবন শুরু হলো এক নতুন ধারায়। খবরের কাগজের ফেরিওয়ালা হলেন তিনি। নিশি রাত্রে ঘুম ভেঙে যেত এডিসনের। পায়ে পায়ে হাজির হতেন নিউজ পেপার স্ট্যান্ডে। সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক কাগজ নিতেন। ভোরের সূর্য যখন পূব আকাশে উঁকি দিচ্ছে তখন তিনি এক সবুজ বালকের মতো বাড়ি বাড়ি টাটকা খবরের কাগজ পৌঁছে দিচ্ছেন। 5:30টার আগেই এই কাজ শেষ করতে হতো তাকে। কারণ কে কত আগে কাজটি পৌঁছে দেবে তা নিয়ে হকারদের মধ্যে একটা অলিখিত লড়াই ছিল। সেই বয়স থেকে তিনি নানা ধরনের বিচিত্র কাগজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন। প্রতিটি কাজের অন্তরালে তার উদ্ভাবনী শক্তির পরিচয় ছিল। 15 বছর বয়সে তিনি রেলগাড়ির একটি কামরাতে সাজ সরঞ্জাম জুটিয়ে প্রেস তৈরি করলেন। প্রকাশ করলেন নানা মুখরোচক খাবারের ঠসা, ট্যাবলয়েড এবং সংবাদ পত্রিকা। অচিরেই সেই কাগজটি প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বিপণন পদ্ধতির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তার বন্ধুবান্ধবেরা ঘুরে ঘুরে বিক্রি করত। দেখা গেল কিছুদিনের মধ্যেই কাগজ পাঠক পাঠিকার মন জয় করতে সমর্থ হয়েছে। এইসব কাগজ এমন কিছু মুখরোচক খবর থাকতো যা পাঠকরা খুবই পছন্দ করতেন। কিছুদিন এভাবেই চলল। এরপর এমন একটা ঘটনা ঘটল যার ফলে আলফা এডিসনের জীবনে আবার অন্য খাতে প্রবাহিত হতে শুরু করলো। প্রতিদিনের মতোই সেদিনেও তিনি স্টেশনে দাঁড়িয়ে আছেন। বগলে রয়েছে খবরের কাগজের বান্ডিল। গাড়ি এসে দাঁড়ালে কামরায় ঢুকে হেঁকে হেঁকে কাগজ বিক্রি করবেন, এমনটাই ছিল ইচ্ছে তার। এমন সময় তিনি দেখতে পেলেন স্টেশন মাস্টারের ছোট ছেলেটি রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর ভীষণ শব্দে মাটি কাঁপিয়ে ছুটে আসছে ইস্পাতের দৈত্য। ছোট ছেলেটি এই দৃশ্য দেখে একবার হতভম্ব হয়ে গেছে। লাইন থেকে লাফিয়ে সরে যাবার কথাও যেন ভুলে গেছে সে। এডিসন বুঝতে পারল তার এক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে। এমন সুন্দর শিশুটি পরিণত হবে এক রক্তাক্ত মাংসপিণ্ডে। তিনি নিজের জীবনের কথা ভাবলেন না। মুহূর্ত মাত্র বিলম্ব না করে লাফ দিয়ে নামলেন লাইনের উপর। ছুটে গিয়ে এক টানে সরে দিলেন ছেলেটিকে। সঙ্গে সঙ্গে বিপুল গর্জন করতে করতেই ছুটে গেল ইস্পাতের ওই দ্রুতগামী ট্রেনটি। এডিসনের উপস্থিত বুদ্ধির জোরেই বেঁচে গিয়েছিল স্টেশন মাস্টারের ছেলেটি। কৃতজ্ঞ স্টেশন মাস্টারের চোখে জল এসে গিয়েছিল। তিনি সেদিনের কিশোর এডিসনকে নিজের ঘরে নিয়ে এলেন। তাকে নিজের কাছেই রেখে দিলেন। টেলিগ্রাফের কাজ শেখাতে শুরু করলেন। ওই একটি ঘটনায় এডিসনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ছোটবেলাতে তিনি যদি এভাবে সহৃদয় স্টেশন মাস্টারের সান্নিধ্যে আসার সুযোগ না দিতে পারতেন তাহলে হয়তো তার বৈজ্ঞানিক প্রতিভার জাগরণ ঘটতো না। আমরা জানি না পৃথিবীতে কখন কোথায় কি ঘটবে। মনে হয় কোনো এক অদৃশ্য জাদুকর বুঝি সময় অনুসারে সবকিছু সাজিয়ে রেখেছেন। উপযুক্ত সময়ে তিনি সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে দেখাবেন এক একটা অদ্ভুত ম্যাজিক। অল্প দিনের মধ্যেই ব্যাপারটা ভালোভাবে রপ্ত করে ফেলেছিলেন এডিসন। এবার স্টেশন মাস্টার তাকে ঢুকিয়ে দিলেন টেলিগ্রাফ অপারেটিং এর চাকরিতে। 18 বছরের কৃষক মন দিয়ে চাকরি করছেন। বেশিরভাগ সময় তাকে অফিসে বসে কাজ করতে হতো।
যেসব টেলিগ্রাফ অফিসে আসতো সেগুলো ধরতে হতো। কখনো কখনো এ কাজে ও কাজে তাকে বাইরে যেতে হতো। এখানে যোগ দিয়েও সে একই রকম প্রশ্ন করা শুরু করলেন এডিসন। অবশ্য এখন আর জোরে জোরে প্রশ্ন করেন না, এখন নিজের কাছে নিজে জানতে চান এটা কেন এমন আচরণ করছে, ওর মধ্যে কি আছে, এটা কি করলে কি ফল পাওয়া যেতে পারে। তার সাফল্যের পিছনে অনুসন্ধানের ইচ্ছা সঙ্গে সঙ্গে তার উদ্ভাবনী শক্তির একটা বড় ভূমিকা ছিল। এবার তিনি নতুন যন্ত্রপাতি নির্মাণের কাজে আত্মনিয়োগ করলেন। তিনি এমন একটি যন্ত্র বানিয়ে ফেললেন যাতে সংকেত ধরা সম্ভব হলো। এতে তার নিজের কাছে খুব সুবিধা হলো। যখন তিনি থাকতেন না তখন আপনা আপনি কাগজে টেলিগ্রাফ রেকর্ড হয়ে যেত। অবশ্য এই সুবিধাই তার বিপদ ডেকে আনলো। একদিন উঁচু মহলে খবরটা পৌঁছে গেল এডিসন নাকি কাজে ফাঁকি দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, মনের শোকে দিবানিদ্রা করছেন, আর তার হয়ে কাজ করছে ওই অদ্ভুত যন্ত্রটি। চাকরি গেল এডিসনের। তিনি এলেন নিউ ইয়র্কে, এক বন্ধুর আস্তানাতে আশ্রয় নিলেন। সেখানে রাতে ঘুমাতেন আর সারা দিনটা টুটু করে ঘুরে বেড়াতেন চাকরির সন্ধানে। তখন দেশ জুড়ে দেখা গিয়েছে অর্থনৈতিক মন্দা, কোথাও চাকরি নেই। হতাশ, ক্লান্ত, রিক্ত তরুণ এডিসন ভাবছেন এবার কি করবেন। বন্ধুটি কাজ করতো এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে। একদিন তার অফিসে যন্ত্রটি বিকল হয়ে গেল। যন্ত্রটিকে সারাবার জন্য শহরে বড় বড় মিস্ত্রিকে ডাকা হলো, কিন্তু সেই কাজে কেউ সফল হতে পারল না। বন্ধুর কাছ থেকে এই খবরটা পেয়েছিলেন এডিসন। সঙ্গে সঙ্গে তিনি কৌতূহলী হয়ে উঠলেন। যন্ত্র নিয়ে তার চিন্তা ভাবনার বুঝি আর অন্ত নেই। তিনি বিশ্বাস করতেন প্রত্যেক যন্ত্রের মধ্যে আলাদা আলাদা জীবন আছে। তারাও মানুষের মতো কিছু বলতে চায়, কিন্তু আমরা তাদের দিয়ে কিছু কাজ করিয়ে দিই, প্রতিদানে কিছুই দেয় না। যন্ত্রটা পরীক্ষা করলেন এডিসন। বুঝতে পারলেন কোথায় ত্রুটি আছে। তিনি এ বিষয়ে বিশেষজ্ঞ নন, কেবলই তার মনে হলো সময় এবং সুযোগ পেলে তিনি যন্ত্রটিকে সারিয়ে তুলতে পারবেন। বলি করে শেষ পর্যন্ত কথাটা বলে ফেললেন তার বন্ধুকে। বন্ধু তাকে নিয়ে হাজির হলেন ম্যানেজারের কাছে। 16 বছরের এই তরুণের আত্মপ্রত্যয় দেখে ম্যানেজার অবাক হয়ে গিয়েছিলেন। কথাটা তার অবিশ্বাস্য বলে মনে হয়ে গেছিল। শহরের বিশেষজ্ঞরা যেখানে হার মেনে চলে গেছেন, সেখানে এই ছেলেটি দুঃসাহস, তার সে পারবে, সেসব দিয়ে ম্যানেজার মন গলে গিয়েছিল। মনে মনে তিনি যতই অবিশ্বাসী হয়ে উঠুক না কেন, মুখে তা প্রকাশ করেননি। হয়তো ভেবেছিলেন দেখাই যাক না কি করে ছেলেটি। এডিসনকে সঙ্গে নিয়ে যন্ত্রের কাছে গেলেন তিনি। এডিসন খুব একটা সময় নিলেন না। গলতটা কোথায় তা নিজের উদ্ভাবনী ক্ষমতার বলেই সহজেই ধরে ফেলেছিলেন। খানিকটা নাড়াচাড়া করতেই যন্ত্রটা আবার আগের মতো কাজ করতে শুরু করলো। এতেই ক্ষান্ত হলেন না তিনি। নির্দ্বিধায় এডিসনকে চাকরিতে বহাল করলেন। ম্যানেজার এডিসনের প্রশংসা করতে লাগলেন। তখনকার দিনে সেই চাকরির মাইনে ছিল $300। $300 মাইনেতে ম্যানেজার তাকে চাকরি দিলেন। বলা যেতে পারে এটা ছিল এক দৈব যোগাযোগ। এভাবে এডিসনের আর্থিক দুরবস্থা দূর হলো। এখন তিনি নিশ্চিন্তে মনের মতো কাজ করতে পারছেন। হাতে যা পেতেন তা দিয়ে খাওয়া দাওয়া ভালোভাবেই চলে যেত। শুধু তাই নয়, সপ্তাহান্তে অবাক হয়ে দেখতেন হাতে বেশ কিছু ডলার জমেছে। এডিসন তা দিয়ে নানা রকমের সরঞ্জাম কিনতেন। অবসর মুহূর্তে যন্ত্রপাতি নির্মাণের কাজও শুরু করে দিলেন। কয়েক মাসের চেষ্টাতে তিনি এমন একটি মেশিন তৈরি করলেন যা অফিস কর্তৃপক্ষের চোখে পড়ে গেল। এই মেশিন ব্যবহার করলে একসঙ্গে অনেক কাজ করা সম্ভব, যার সার্থক প্রয়োগ অকারণ খরচ কমাতে বাধ্য। অচিরে এই খবর পৌঁছালো জেনারেল ম্যানেজারের কানে। তিনি নিজে এসে মেশিনের কার্যকারিতা পরীক্ষা করলেন। পরীক্ষা করে অবাক হলেন, এইটুকু ছেলে কিনা এমন একটা যন্ত্র বানিয়ে ফেললো। সেই মেশিনটি বিক্রি হলো $40,000। যন্ত্র নির্মাতা হিসেবে এডিসনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। এই অভাবিত অর্থ লাভ করে এডিসন কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠলেন। তার অনেক দিনের ইচ্ছে ছিল একটি গবেষণাগার তৈরি করবেন। এবার সেই স্বপ্নটা বুঝি সফল হলো। তৈরি হলো নিজস্ব বিজ্ঞানাগার। দলে দলে মানুষ আসতে থাকলো এডিসনের কাছে। কার যন্ত্র কোথায় বিগড়ে গেছে সব কিছু সারাতে যাচ্ছে এডিসনকে। অনেকে আবার নতুন যন্ত্র তৈরির প্রকল্পও জমা দিচ্ছেন এডিসনের কাছে। কিছুদিনের মধ্যেই তাদের মনের মতো যন্ত্র তৈরি করে দিচ্ছেন এডিসন এবং তাক লাগিয়ে দিচ্ছেন। এভাবে প্রচুর অর্থ আয় করেছিলেন তিনি। কিন্তু তিনি একদিন বুঝতে পারলেন এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে।
বিজ্ঞানের ইতিহাসে এমন এক কৃতিত্ব স্থাপন করতে হবে যাকে চিরস্মরণীয় করে রাখবে সারা পৃথিবী। শুরু হলো এক অনন্য পথে ভ্রমণ। ইতিমধ্যে তিনি নিউ জার্সির মেনলো পার্কে একটি পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন। পরবর্তীকালে তিনি যা কিছু আবিষ্কার করেছেন তার অন্তরালে আছে ওই গবেষণাগারটির উপস্থিতি। গবেষণা শুরু হলো টেলিগ্রাফের মধ্য দিয়ে। এলো টেলিফোন, দুটি যন্ত্রের অবশেষে উন্নতি সাধন করেছিলেন তিনি। তারপর এলো ফোনোগ্রাফ, পেট, বৈদ্যুতিক বাতি, আরও কত কি। এভাবে জীবনে অনেকগুলো বছর কেটে গেল। নিজের কৃতিত্বে তিনি নিজেকে বিস্মিত হতেন। মানুষের জীবনকে আরও উন্নত করা যেতে পারে এমন যন্ত্র আবিষ্কার করা সম্ভব, সেই চেষ্টাতে প্রতি মুহূর্তে নিজেকে গবেষণার মধ্যে নিয়োজিত রেখেছিলেন এই বিশ্বখ্যাত বৈজ্ঞানিক। ফোনোগ্রাফ তৈরি করার সময় চিত্রের চলমান অবস্থা চিন্তা এডিসনের মাথায় এসেছিল। অর্ডার দিয়ে তৈরি করলেন সামান্য চোরা 50 ফুট দীর্ঘ সেলুলয়েডের ফিল্ম। তাতে তোলা ছবিকে লেন্সের সাহায্যে পর্দায় প্রদর্শন করলেন। ওই বিশেষ যন্ত্রটির নাম রাখলেন কিনেটোস্কোপ। এডিসনের এই আবিষ্কারের পরবর্তী রূপ হলো আজকের চলচ্চিত্র। জানা গেছে সারা জীবনে 1000-এরও বেশি আবিষ্কারের প্যাটেন্ট নিয়েছিলেন তিনি। বিজ্ঞানের এই বিস্ময়ী প্রতিভা 1931 খ্রিস্টাব্দের 18 অক্টোবর তারিখের 84 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। থমাস আলভা এডিসনের ছোটবেলার গল্প আমাদের বারবার পড়া উচিত। তার জীবন সত্যিই যেন এক রূপকথার কাহিনী। এডিসনের গল্প শুনলে মনে হয় উনি যদি পেরে থাকেন তাহলে আমরা পারবো না কেন? চোখ বন্ধ করে একবার ভাবো তো বন্ধুরা, তখনও সকাল হয়নি, প্রচণ্ড শীতের শেষ রাত। কাঁপতে কাঁপতে এডিসন চলছেন খবরের কাগজ আনতে, সেগুলো বিলি করতে, পয়সা উপায় করতে, সংসারে সেই টাকা দিতে। তারপরও আছে সারাদিনের হাড়ভাঙ্গা খাটনি। তবু কি তিনি নিরাশ হয়েছেন? হাল ছেড়ে দিয়েছিলেন? জীবনে যার এত প্রতিভা তিনি হচ্ছেন টমাস আলভা এডিসন। এবার আমরা জগৎ কাঁপানো বিজ্ঞানী গ্যালিলিওর জীবনী সম্পর্কে জানব। লাতিন ভাষায় ফাদার মন্ত্র উচ্চারণ করেছেন। সবটুকু বেচারে গ্যালিলিও বুঝতে পারছেন না, কিন্তু সুরটা বিশেষভাবে আকৃষ্ট করেছে তাকে। আজ বাদে কাল মহামানব যিশুর জন্মদিন। আজ শুরু হয়েছে কেরল সঙ্গীত। একটু বাদে রাত 12টায় একটি একটি করে 1000খানা প্রদীপ জ্বলে উঠবে। আকাশে শুরু হবে আতশবাজির খেলা। আর তখনই সান্তা ক্লজ বের হবেন উপহারের মোজা কাঁধে নিয়ে। এমনটি দেখে আসছেন গ্যালিলিও সেই ছোটবেলা থেকে। দেখে আসছেন আর ভাবছেন ধার্মিক অনুশাসনের অন্তরালে কি যুক্তি আছে? আছে কি এমন কিছু যা আমরা বিজ্ঞান বলতে পারি? নাকি এ হলো নিছকই আমাদের আজন্মললিত একমাত্র বিশ্বাস? ছটফট করতে থাকেন তিনি। ভালো লাগে না ধর্মের নামে অধর্মের উদ্ধৃত অহংকার, ধর্মের আফিম খাইয়ে মানুষকে জিমিয়ে রাখা, শোষণের ধারাবাহিকতা। সত্য কি? সত্য কোথায়? সত্যকে কিভাবে উপলব্ধি করব? সত্যের অনুসন্ধানে 5 বছরের বালক গ্যালিলিও উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। চিরচারিত ধ্যান ধারণার গোলক বেদায় সাদামাটা ভাবনা নিয়ে পরিচিত প্রিয়জনের সামনে এসে দাঁড়াচ্ছেন। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে থাকছেন এই শিশুর দিকে। আহা, ঠুড্ডু তো শুকনো, উস্কো চুল। হ্যাঁ রে, কী হয়েছে তোর? মা মেরেছে বুঝি? বাবার সঙ্গে মনোমালিন্য? যেমনটি হোক, ওরা ভাবতে পারেনি এমন কোনো ঘটনা গ্যালিলিওকে আজ ঘরছাড়া করেনি। ঘরছাড়া করেছে তার নিজস্ব তাগিদে। তার মনের ভেতরে উঠলে ওঠা প্রশ্নের উত্তরণ। তাকে যে জানতে হবে সৃষ্টির শেষ কথা। তার আগে যদি আমার জীবন ফুরিয়ে যায় তাহলে কি হবে? বিস্ময়ে আবিষ্ট বালক প্রশ্ন করেছে। এক চিত্র রহস্যময় বিজ্ঞানী পৃথিবীর আলো দেখেছিলেন 1564 খ্রিস্টাব্দে। জন্মেছিলেন ইতালির পিসা শহরে। বাবা ছিলেন এক বিখ্যাত সঙ্গীত শিল্পী। তার ছোটবেলার দিনগুলোর কথা বলতেই মনে পড়ে যায় গ্যালিলিওর চোখ বন্ধ করে শুয়ে আছেন। হয়তো একটু বাদে ঘুমের রাজ্যে পা রাখবেন। হঠাৎ চারপাশের আকাশ সহস্র আলোয় ভরে উঠল। পাখিরা গান গেয়ে উঠল। কার সমুদ্র কণ্ঠসঙ্গীত এভাবে সে বিদ্ধ করছে হৃদয়কে। এত দুঃখ জমে আছে, অথচ বালক গ্যালিলিও তার খবর রাখেনি। গ্যালিলিও শয্যা ছেড়ে উঠে আসতেন, পায়ে পায়ে চলে যেতেন পাশের ঘরে। অবাক হয়ে দেখতেন বাবাকে। মধ্যবয়সী বাবা চোখ বন্ধ করে পিয়ানোতে সুর তুলছেন। সেই সুরের মধ্যে একটা অদ্ভুত আকুলার্তির ছাপ আছে। সেই সুর আমাদের হারানো অতীতে নিয়ে যায়। বলে, হে মানুষ, আর কতদিন তুমি মহান্ধ হয়ে থাকবে?
এসো, চোখ দুটি খুলে দাও। এই আমি দাঁড়িয়ে আছি, আমিও মৃত পুরুষ। তুমি কি আমার সাথে সূক্ষ্মতার সম্পর্ক পাতাবে না? ছোট্ট বয়স থেকে গ্যালিলিও নানা বিষয়ে অনুসন্ধানের ইচ্ছা জাগিয়ে তুলেছিলেন। চারপাশের সব কিছুকে ভালোভাবেই দেখতে হবে, এমন একটা অসীম কৌতূহল ছিল তার মনের মধ্যে। অজানাকে জানতে হবে, তবেই মানব জীবনের সার্থকতা। মনে প্রাণে তাই বিশ্বাস করতেন তিনি। দিন কাটতে থাকে, শৈশবকাল এক সময় হারিয়ে যায়। এক ঝাঁক রোমাঞ্চ আর রহস্য নিয়ে এসে দাঁড়ায় কিশোরবেলা। কিশোরবেলাতে গ্যালিলিও হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছিলেন। নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতির মডেলও তৈরি করেছিলেন তিনি, আর এগুলো তৈরিতে তিনি ছিলেন খুবই ওস্তাদ। যেটা দেখতেন সেটাই চট করে প্রতিরূপ বানিয়ে ফেলতে পারতেন। এইভাবে তিনি বন্ধুবান্ধবকে তাক লাগিয়ে দিতেন। আত্মীয় পরিজনরা কিশোর গ্যালিলিওর এই ক্ষমতা দেখে উচ্ছ্বাসিত প্রশংসা করতে লাগলেন। হেডমাস্টার স্বয়ং বাড়িতে এসে বলে গিয়েছিলেন, একদিন গ্যালিলিও নিশ্চিত হবে আমাদের বিস্ময়কর প্রতিভা। তার এই বাণী ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভদ্রলোক তখন বেঁচে ছিলেন না। 19 বছর বয়সে গ্যালিলিওর জীবনে একটা মজার ঘটনা ঘটে গিয়েছিল। মজার বলবো নাকি রহস্যময় তা জানি না। এসব সংক্ষেপে ঘটনাটি বলি। এই ঘটনায় গ্যালিলিওর পরবর্তী জীবনে প্রভাবিত করেছিল। চার্চের মধ্যে ঢুকেছিলেন গ্যালিলিও। বেদির কাছে শিকল দিয়ে ঝোলানো তেলের প্রদীপের দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠলেন তিনি। একটা অসাধারণ ব্যাপার চোখে পড়ল তার। অথচ লক্ষ লক্ষ মানুষ এই ব্যাপারটিকে দেখেছে, কিন্তু প্রশ্ন কেউ করেনি। অবশ্য প্রশ্ন তুলেছিলেন বলেই তিনি আজই গ্যালিলিও। প্রশ্ন তুলেননি বলে অন্য লোকদের নাম আজ হারিয়ে গেছে স্মৃতির আড়ালে। গ্যালিলিও কি দেখলেন? তিনি দেখলেন শিকলের দোলার সঙ্গে সঙ্গে বাতিটি দুলছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো একটা নির্দিষ্ট ছন্দ আছে তার দুলনের মধ্যে। ব্যাপারটা খেয়াল হতে তিনি চমকে উঠলেন। প্রদীপের প্রতিটি দোলনের বিস্তার আগের থেকে ক্রমশ কমছে, কিন্তু প্রত্যেকবারই সে একই সময় লাগছে। প্রশ্নের কাটা গেঁথে গেল গ্যালিলিওর অনুসন্ধানের মধ্যে। কেন এমন হচ্ছে? সময় একই লাগছে, অথচ দোলনের বিস্তার কমছে কেমন করে? এই জিজ্ঞাসার জবাব পেতে পরবর্তীকালে গ্যালিলিও আবিষ্কার করেছিলেন তার বিশ্ববিখ্যাত ঘড়ির পেন্ডুলামের সূত্র। এই সূত্র ব্যবহার করে সময়ের গতি নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রিত হয় ঘড়ির সময়। এবার এই আমরা তার ছোটবেলার পড়াশোনার কথা বলি। তার ছোটবেলার শিক্ষার সুযোগ ছিল খুবই কম। তখনকার সমাজে বেশি লেখাপড়া করাটাকে খুব একটা সুনজর হিসেবে দেখা হতো না। বেচারি গ্যালিলিও এক জেসুইট মাঠে গ্রিক লতিন ভাষা শিক্ষা করতেন। সামান্য কিছু অঙ্কবিদ্যা রপ্ত করেছিলেন তিনি। সেগুলোকে পুঁজি করে কি আর বিজ্ঞানী হওয়া যায়? কিন্তু এগিয়ে এসেছিলেন বাবা চেয়েছিলেন এই প্রতিভাকে কাজে লাগাতেই হবে। ছোট্ট থেকে অসাধারণ মেধাসম্পন্ন ছিলেন গ্যালিলিও। পুত্রকে নিয়ে তিনি এলেন পিসা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিওর বুদ্ধকে, জীবনকে একবারই পাল্টে দিয়েছে। এখানে পড়তে পড়তে যুক্তিনির্ভর হয়ে ওঠেন। তার মননশীলতার আধুনিকতার ছোঁয়া লাগে। গড়ে ওঠে জীবন জগৎ সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। তখন থেকে তিনি নিয়মিত বিতর্কের আসরে যোগ দিতেন। তার অকাট্য যুক্তির কাছে পরাজিত হতেন প্রতিপক্ষরা। অনেক সময় দেখা যেত চরম মনোমালিন্য। তবু গ্যালিলিও কখনো তার পথ থেকে বিচ্যুত হননি। এমনই সাহসী ছিলেন তিনি। গ্যালিলিও প্রাচীন মনীষীদের চিন্তাধারাকে সমালোচনা করতেন। এই ব্যাপারে কোনো কোণঠা ছিল না তার মনের মধ্যে। তিনি যেভাবে এবং যে ভাষায় অ্যারিস্টটলকে আক্রমণ করেছিলেন তা শিক্ষিত সমাজকে ব্যথিত করেছিল। তখন গ্যালিলিওর বয়স মাত্র 19 বছর। তিনি বললেন, মহাপ্রাজ্ঞ অ্যারিস্টটলের সব সিদ্ধান্তই অভ্রান্ত নয়। অ্যারিস্টটল বলেছিলেন, কোনো উঁচু জায়গা থেকে একই সময় একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তু ফেললে ভারী বস্তুটি হালকা বস্তুর আগে মাটিতে পৌঁছাবে। ওই সময় গ্যালিলিও পরীক্ষা দ্বারা প্রমাণ করলেন এই সিদ্ধান্ত ভুল। অথচ হাজার হাজার বছর ধরে আমরা এই সিদ্ধান্তকেই সত্য মানছি, আর মানছি বলেই বিজ্ঞানের ক্ষতি করেছি। এখন থেকে এমনটি আর হতে দেওয়া চলবে না। গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে উপর থেকে নিচে ফেলা ভারী বস্তু এবং হালকা বস্তু একই সঙ্গে নিচে পড়বে, পতনকালে বায়ুমণ্ডল দ্বারা তাদের গতি বাধা যদি না পায়। তার এই সিদ্ধান্ত ঘিরে বিশ্ববিদ্যালয়ের দারুণ অসন্তোষ দেখা দিয়ে গেল। শেষ পর্যন্ত সকালে তাকে সামাজিকভাবে বয়কট করতে থাকে।
কি এত বড় কথা, এরিস্টটলকে অনেকে দেবতার আসনে বসিয়েছিলেন, আর তার বিরুদ্ধে কিনা এই বিদ্রোহ। শেষ অবধি গ্যালিলিও শক্তিশালী বিরুদ্ধ পক্ষের সামনে অসহায় নিঃসঙ্গ হয়ে পড়েন। পেশা ছেড়ে তাকে আসতে হলো পাদুয়া বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন গণিত শাস্ত্রের প্রতি তার আগ্রহ বেড়ে গিয়েছিল। ইউক্লিড, আর্কিমিডিস প্রভৃতি গণিত বিশারদের গবেষণা পত্রগুলি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। তখন থেকে তার মনের ভেতর একটা ধারণা জন্মেছিল, তা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সঙ্গে পরিচিত অর্জন না করতে পারলে কোনো মানুষের জ্ঞান পূর্ণ হবে না। তাই পদার্থবিজ্ঞান হয়ে দাঁড়ালো তার একান্ত প্রেম। চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন অবশ্য বেশি দূরে এগোলো না। আর্থিক কারণে মাঝপথে বন্ধ হয়ে গেল এই পড়াশোনা। কিন্তু তার নিজস্ব গবেষণা বন্ধ হলো না। কিছুদিনের মধ্যে আর্কিমিডিসের সূত্রের উপর নতুন একটা আবিষ্কার বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। তিনি এমন একটি নিক্তি আবিষ্কার করেছিলেন যার দ্বারা মিশ্রিত ধাতু সময়ের মধ্যে থেকেও যে কোনো একটির পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালিলিওর পরবর্তী জীবন ছিল ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে নিজস্ব মতবাদ প্রকাশ করতে গিয়ে তাকে কী ধরনের শারীরিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। যাদব সম্প্রদায় তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তিনি রক্ষণশীল চর্চের সর্বসময় ধ্যান ধারণাকে আক্রমণ করেছিলেন। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন তীব্র জিহাদ। তাই কুচক্রীরা তাকে বিধর্মী এবং বাইবেল বিদোষী বলে ঘোষণা করেছিলেন। জেসুইটরা তাকে চরম শাস্তিতে উদ্যত হয়েছিলেন। শেষ অবধি গ্যালিলিওর জীবন কেটে গিয়েছিল নিজ গৃহে অন্তরীণ অবস্থায়। তখন তার বয়স হয়েছে 70 বছর। সেই বন্দি অবস্থায় তিনি হল্যান্ড থেকে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। 1592 থেকে 1610 সাল পর্যন্ত তিনি বিজ্ঞানের জগতে বিপ্লব এনেছিলেন। যেমন জ্যোতির্বিজ্ঞানে উন্নত দূরবীনের প্রয়োগ, শনি গ্রহের বলয় আবিষ্কার, বৃহস্পতি গ্রহের 3টি উপগ্রহের সন্ধান, বহুভুজ আঁকাবার যন্ত্র, সেক্টের উদ্ভাবন, একাধিক নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়, চাঁদের ভূমিতে অসমতল হওয়ার কারণ। জীবনের শেষ কটা দিন অন্ধ হয়ে গিয়েছিলেন গ্যালিলিও। দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। তখন অবশ্য গৃহবন্দীদের আদেশদণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন এই প্রবীণ বিজ্ঞানী। অন্ধ অবস্থাতে জীবনের শেষ 4টি বছর অতিবাহিত করেন গ্যালিলিও। অবশেষে 1642 খ্রিস্টাব্দের 78 বছর বয়সে চিরানিদ্রার কোলে ঢলে পড়েন এই মহান বিজ্ঞানী। এবার আমরা বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু স্যারের জীবনী সম্পর্কে জানব। তাকে বলা হয় বিশ্বের অন্যতম বিজ্ঞান প্রতিকৃত। বলা হয় তিনি নাকি সময়ের আগে পৃথিবীর আলো দেখেছিলেন। তিনি হলেন জগদীশচন্দ্র বসু। সাধারণের মাঝে তিনি পরিচিত গাছের প্রাণ আছে আবিষ্কারের মাধ্যমে। এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার পদার্থনা রয়েছে। একাধারে তিনি ছিলেন পদার্থবিদ, উদ্ভিদ বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন বিজ্ঞানের সব বিষয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত। আমাদের দুর্ভাগ্য, পরাধীন দেশের বিজ্ঞানী হতে বিশ্ববিজ্ঞান সভাতে তাকে ঠিকমতো মূল্যায়নই করা হয়নি। এখন অবশ্য সারা পৃথিবী জুড়ে আবার নতুন করে ওই বিজ্ঞান শুরু তাপসের বৈজ্ঞানিক অনুসন্ধানের পর্যালোচনা চলছে। অনেকে বলছেন কেবল মার্কনিকে আমরা বেতার তরঙ্গ উদ্ভাবনের জনক হিসেবে স্বীকৃতি দেব না, এর পাশাপাশি তার নামও মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কার জীবনের কথা বলতে চাইছি। তিনি হলেন বিজ্ঞান আচার্য জগদীশচন্দ্র বসু। গাছের প্রাণ আছে প্রমাণ করে যিনি বিশ্বের বিজ্ঞানী মহলে আলোড়ন তুলেছিলেন। স্থাপন করেছিলেন বসু বিজ্ঞান মন্দির। সম্পূর্ণ একক প্রচেষ্টায় স্থাপিত এই কেন্দ্রটি আজ ভারতের অগ্রণী বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে। এসব আমরা তার ছোটবেলার গল্প জেনে নিই। তার আবির্ভাব ঘটেছিল 1858 খ্রিস্টাব্দের 30 নভেম্বর। জন্মেছিল বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম ভগবান চন্দ্র। ভগবান চন্দ্র 1858 খ্রিস্টাব্দের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেছিলেন। সেই বছরই জগদীশচন্দ্র বসুর জন্ম হয়, আর সেই বছরই ভগবান চন্দ্র বসুর ময়মনসিংহ জেলার ম্যাজিস্ট্রেট কালেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন। জগদীশচন্দ্র মায়ের নাম বামা সুন্দরী। ভগবান চন্দ্রের আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুর পরগনার রাড়িখাল গ্রামে। বসু পরিবারে ছিলেন সেখানকার সম্মানিত পরিবার। ভগবান চন্দ্র এবং বামা সুন্দরী দুজনেই ছিলেন আধুনিক চিন্তাধারার মানুষ। ছোটবেলা থেকে জগদীশের মা ও তার বাবার কাছ থেকে এই গুণ অর্জন করেছিলেন। ভগবান চন্দ্রের মহানুভবতা তার কর্মজীবনের বিভিন্ন ঘটনাতে প্রতিফলিত হয়েছে। এসো তার থেকে একটি রোমহর্ষক গল্প শোনায়। এই গল্পটিতে শুনলে তোমরা বুঝতে পারবে যে কি ভীষণ আধুনিক মানের অধিকারী ছিলেন ওই ভদ্রলোক। একবার এক দুর্ধর্ষ ডাকাত ধরা পড়েছিলেন।
ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্রের এজলাসে তার বিচার হয়েছিল। সাক্ষ্য প্রমাণে ঘটনার সঙ্গে ওই ব্যক্তির যুগ সাজস প্রমাণিত হলো। ভগবান চন্দ্র তাকে কঠিন সাজা দিয়েছিলেন। জেল খাটার মেয়াদ শেষ হয়ে গেল। লোকটি নিজের গ্রামে ফিরে গেল। জেল খাটা আসামি তার উপর দুধর্ষ ডাকাত পাড়ার লোক তাকে ঢুকতে দিল না। শেষ পর্যন্ত লোকটি এলো ভগবান চন্দ্রের কাছে। ম্যাজিস্ট্রেটের কাছে এসে জেল খাটা আসামি এ ব্যাপার ভাবতেই পারা যায় না। সব শুনে ভগবান চন্দ্র তাকে নিজের বাড়িতে চাকরি দিলেন। সে ছিল যিশু জগদীশের একান্ত সহচর। তার কাজ ছিল শিশু জগদীশের বিদ্যালয়ে নিয়ে যাওয়া এবং ছুটির পর বাড়িতে নিয়ে আসা। ডাকাতির কাজে চড়ে বালক জগদীশচন্দ্র প্রত্যেক দিন স্কুলে যেতেন। যেতে যেতে ওই ভদ্রলোক তার ডাকাত জীবনের অনেক গল্প বলতো। এইভাবে শিশু জগদীশচন্দ্র বড় হতে থাকলেন। সাধারণ মানুষের দুঃখ কষ্টে ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্র খুবই অসহায় বোধ করতেন। তখন তিনি ফরিদপুরের ম্যাজিস্ট্রেট। সেখানে একটিমাত্র জেলা স্কুল। জেলার সাধারণ মানুষ এসে ভগবান চন্দ্রকে ধরল সেখানে একটি বাংলা স্কুল স্থাপন করার জন্য। তাদের অনুরোধে তিনি একটি বাংলা স্কুল খুলেছিলেন। সেই স্কুলে জগদীশচন্দ্রকে ভর্তি করা হলো। তখনকার দিনে ম্যাজিস্ট্রেটের ছেলে বাংলা মাধ্যমের স্কুলে পড়ছে, এটা একটা আশ্চর্য ঘটনা। উচ্চ শ্রেণীর সবাই তখন ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে। স্কুলে জগদীশচন্দ্রের ডাইনি বসত তার পিতার এক মুসলমান চাপরাশির ছেলে। বাদিকর বসত এলো ধীবরের ছেলে। তাদের কাছে বালক জগদীশচন্দ্র পশু পাখি এবং অন্যান্য জীবজন্তুর জীবন বৃত্তান্ত শুনতেন। এভাবে ছোট থেকে তিনি প্রকৃতি প্রেয়সী হয়েছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে পড়তো অজস্র গাছপালা, বন জঙ্গল। একদিন তিনি স্কুলে যাবার পথে লজ্জাবতী লতা দেখতে পেলেন। তার সহপাঠী ম্যাজিক দেখাবার ছেলে ওই লতাকে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই লতাটি নুয়ে পড়ল। এই ঘটনাটি বালক জগদীশচন্দ্রকে বিশেষভাবে আকৃষ্ট করল। এরপর থেকে মাঝে মধ্যেই তিনি লজ্জাবতী লতাকে স্পর্শ করে দেখতেন গাছটি কেমন আচরণ করছে। এই ঘটনা দেখে তার মনে প্রশ্ন জাগে, তাহলে গাছের কি প্রাণ আছে? তা না হলে গাছ এইভাবে স্পর্শানুভূতিতে সাড়া দিচ্ছে কী করে? পরবর্তীকালে এই বিষয়ে গবেষণা করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। একবার ঠিক করলেন এবার থেকে আর কাজে চড়ে তিনি স্কুলে যাবেন না। তার জন্য পিতা একটা টাট্ট ঘোড়া কিনে দিলেন। ঘোড়ার পিঠে চড়েই বালক জগদীশচন্দ্র স্কুলে যাচ্ছেন। এ এক মজার দৃশ্য। সারাদিন নানা কাজে ভগবান চন্দ্রকে ব্যস্ত থাকতে হতো। ম্যাজিস্ট্রেটের উপর একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষা গুরুর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। তবু যতই রাখা হোক দায়িত্ব, বাড়ি ফিরে এসে জগদীশচন্দ্রের সাথে কথা বলতেন তিনি। ছেলের পড়াশোনার ব্যাপারটা তিনি নিজেই দেখতেন। রাতের খাওয়া শেষ হবার পর তিনি পুত্রকে বিশ্ববিজ্ঞানের নানা কাহিনী শোনাতেন গল্পের ছলে। সমস্ত দিন বালক জগদীশচন্দ্র যা দেখছেন সব বলতেন বাবাকে। এভাবে তারা একে অপরের বন্ধু হয়ে উঠেছিলেন। জগদীশচন্দ্র প্রশ্ন করতেন, বন চারাল আর লজ্জাবতী গাছের লতা ছুঁয়ে দিলে নুয়ে পড়ে, কিন্তু আম জাম কাঁঠাল এগুলো আর পাতা নুয়ে পড়ে না কেন? পিতা জবাব দিতেন, হয়তো সব গাছের সাড়া দেবার পদ্ধতি একরকম নয়। তবে মুনি ঋষিরা বলে গেছেন, মানুষ এবং পশু পাখির যেমন প্রাণ আছে গাছেরও তেমন প্রাণ আছে। তুমি বড় হয়ে এই ব্যাপারে আরও জানার চেষ্টা করো। এভাবে ভগবান চন্দ্র তার শিশুপুত্রের মনের মধ্যে অনুসন্ধানের ইচ্ছা আগুন জ্বালিয়ে দিলেন। গাছপালার পাশাপাশি জীবজন্তু সম্পর্কে বালক জগদীশচন্দ্র বসু অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিলেন। পথের ধারে ডোবায় সহপাঠীদের সঙ্গে তিনি মাছ ধরতেন। বিশেষ লক্ষ্যে কাটত তার দিনগুলি। এরই পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি জগদীশচন্দ্র অনুরাগ গড়ে উঠেছিল। ভগবান চন্দ্র কোনোদিনই চাননি যে তার পুত্র কেবল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক। ভারত মহান সভ্যতার ধারক বাহক। ৫,০০০ বছরের পুরনো এই সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। ভবিষ্যৎ প্রজন্মের সকালে এই সভ্যতা সম্পর্কে জানবে, একে ভালোবাসবে, এটাই ছিল ভগবান চন্দ্রের ইচ্ছা। তাই তিনি ছোট থেকেই রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন জগদীশকে। এসব মহাকাব্য অবলম্বনে যে যাত্রা হতো সেখানেই জগদীশচন্দ্রকে নিয়মিত নিয়ে যেতেন তার বাবা। বালক জগদীশচন্দ্রের কাছে রাম ছিলেন আদর্শ চরিত্র। রামের ছোট ভাই লক্ষণকে তার ভালো লাগত। মহাভারতের মধ্যে কর্ণ চরিত্রটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন জগদীশচন্দ্র। কর্ণের বীরত্ব থেকে তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। মাঝে মধ্যে গ্রামের যাত্রার আসর বসত। সেখানে প্রত্যেকবার জগদীশচন্দ্র কর্ণ হয়ে অভিনয় করতেন। পরবর্তীকালে যখন তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে খ্যাতিমান হয়েছেন, তখনও মাঝে মধ্যে
কর্ণের চরিত্রটিকে সংলাপ করে বলে যেতে পারতেন। এ থেকে প্রমাণিত হয় ওই চরিত্রটিকে তিনি খুবই পছন্দ করতেন। কর্ণের আদর্শ তিনি তার পিতার মধ্যে প্রত্যক্ষ করেছিলেন। দেশবাসীর কল্যাণের জন্য ভগবান চন্দ্র অকাতরে দান করে গেছেন, নিজের ভালো মন্দের কথা চিন্তাও করেননি। ভগবান চন্দ্রকে দেখে জগদীশের মনে হয়েছিল সত্যি সত্যি ভগবান চন্দ্র হলেন এ যুগের কর্ণ। কর্ণের পুরুষকার বীরত্ব, মহত্ব এবং ভগবান চন্দ্র মনে প্রাণে অনুসরণ করতেন। কর্মসূত্রে ভগবান চন্দ্রের বর্ধমানে বদলি হয়ে যান। তখন বালক জগদীশের বয়স ছিল মাত্র 10 বছর। ভগবান চন্দ্র ছেলেকে কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি করিয়ে দিলেন। পরে সেখান থেকে জগদীশ চন্দ্রকে আনা হলো সেন্ট জোভিয়ার্স স্কুলে। এই স্কুলে তখন সাহেবদের ছেলেরা পড়ত। পড়াশোনা হতো ইংরেজি ভাষাতে, তাই প্রথম বাংলা ভাষায় অভ্যস্ত জগদীশ চন্দ্রের খুবই অসুবিধা হতো। কিন্তু 10 বছরের বালক জগদীশ চন্দ্রের নিজের উপর ছিল অসীম আত্মবিশ্বাস। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তখন জগদীশ চন্দ্রের থাকতো একটি ছাত্রাবাসে। এই ছাত্রাবাসটি ছিল মির্জাপুরে। সেই সময়কার ব্রাহ্ম পরিবারের ছেলেরা এখানে থাকা পছন্দ করতেন। ব্রাহ্ম ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক আনন্দমোহন বসুর ছোট ভাই মোহিনীমোহন বসু জগদীশ চন্দ্রের দেখাশোনার ভার নিয়েছিলেন। 1875 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন। ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখানে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন ফাদার লাফু হাতে কলমে পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য ছাত্রদের বুঝিয়ে বলতেন। তার ক্লাস দেখে সবাই মুগ্ধ হতো এবং জগদীশচন্দ্র ভাবতেন, আমি কবে ওর মতো বিজ্ঞানী হতে পারবো। জগদীশচন্দ্র একের পর এক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করতেন। 1877 খ্রিস্টাব্দে এফ এবং 1880 খ্রিস্টাব্দে 1877 খ্রিস্টাব্দে এফএ এবং 1880 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। এইসব পরীক্ষাতে তিনি বিজ্ঞান বিষয়ে অসামান্য পারদর্শিতা পরিচয় দিয়েছিলেন। তার পাশাপাশি একটি প্রাচীন ভারতীয় ভাষার প্রতি তার অনুরাগ ছিল। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, সেটি হলো সংস্কৃত ভাষা। এবার ঠিক করা হলো জগদীশচন্দ্রকে বিলেতে পাঠাতে হবে। ভগবান চন্দ্রের আর্থিক সামর্থ্য তখন পড়তে দিকে। স্বাস্থ্যের কারণে তিনি দীর্ঘদিন ছুটি নিয়েছেন। বিলেতে পাঠাবার মতো সচ্ছলতা ভগবান চন্দ্রের ছিল না, জগদীশচন্দ্রেরও ছিল না। জগদীশচন্দ্রের বয়স তখন মাত্র 22 বছর। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে বাবাকে আর্থিক দিক থেকে সাহায্য করা উচিত। কি করা যায় ভাবতে ভাবতে তিনি ভাবলেন দিল্লিতে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে হবে। ভগবান চন্দ্র নিজে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি জানতেন পরাধীন সরকারের অধীনে চাকরি করা যে কত ঝামেলা, তাই তিনি পুত্রকে এই চাকরি করতে দিতে চাননি। এভাবে কাজ করতে গেলে বিবেকের সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। বিদেশি শাসক শক্তি যা বলে তাই শুনতে হয়। একজন স্বাধীনচেতা ভারতবাসী হিসেবে এমন কাজ করতে হয় যা কখনই করা উচিত না। তখন জগদীশচন্দ্র প্রস্তাব দিলেন যে তিনি বিদেশে গিয়ে ডাক্তারি পড়বেন। এতে পিতা সম্মতি দিলেন, কিন্তু অসুবিধা দেখা গেল আর্থিক দিক থেকে। তখনকার দিনে বিলেতে ডাক্তারি পড়ার খরচ অনেক ছিল। শেষ পর্যন্ত স্থির হলো মায়ের কিছু গয়না বিক্রি করা হবে। মাও কিন্তু ছেলের বিলেতে যাওয়ার প্রথমে দিতে রাজি হননি। তার ছোট ছেলেটি 10 বছর বয়সে মায়া ত্যাগ করে চলে গেছে। জগদীশচন্দ্র তার বাবা একমাত্র সম্বল। জগদীশচন্দ্রের মায়ের আপত্তি খুবই ছিল যে বিদেশে যাওয়া যাবে না। শেষ অবধি মা তাকে বিলেতে যাওয়ার মত দেয়। মায়ের অলংকার আর বিক্রি করতে হয়নি, কেননা ততদিনে ভগবানচন্দ্র সুস্থ হয়ে গেছে এবং চাকরিতে যোগ দিয়েছিল। 1880 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বিলেতের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সমুদ্রযাত্রায় তার কাছে সুযোগ হয়নি। বিলেতে যাবার আগে তিনি এক বন্ধুর অনুরোধে আসামে গিয়েছিলেন বাঘ শিকার করতে। সেখানে পৌঁছাবার পরের দিনই তিনি কালাজ্বরে আক্রান্ত হন। জ্বর এমন সাংঘাতিক হয়ে দাঁড়ালো যে কারণে তাকে সঙ্গে সঙ্গে কলকাতা ফিরে যেতে হল। কিন্তু আসার কোনো উপায় ছিল না, কোনো গাড়িও পাওয়া গেল না। শেষ অবধি ঘোড়ায় চড়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি কলকাতায় এসে পৌঁছালেন। ইংল্যান্ড যাবার সময় তার জ্বর সম্পূর্ণ সারেনি। সবাই ভেবেছিলেন সমুদ্রযাত্রা হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ফল হলো ঠিক তার বিপরীত। তার জ্বর ক্রমশই বেড়ে গেল। ডাক্তার দেখা দেখে তিনি একদম জ্ঞান হারিয়েই ফেললেন। এই বিলেত যাত্রার সময় দুজন মহিলা তাকে সহচর্য এবং সহানুভূতি দিয়েছিলেন। এদের কথা জগদীশচন্দ্র চিরদিনই মনে রেখেছিলেন। লন্ডনে পৌঁছে তিনি মেডিকেল কলেজের প্রথম বার্ষিক শ্রেণীতে ভর্তি হলেন।
জুলজি, বোটানি, অ্যানাটমি নিয়ে পড়াশোনা শুরু হলো। তার শরীর তখন একবারেই ভেঙে গেছে। তখনকার দিনে কালাজ্বরের কোনো ওষুধ বের হয়নি। থিওরি ক্লাসের পাশাপাশি নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাসও যেতে হয়। ল্যাবরেটরির ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরীক্ষা করতে হয়। শেষ অবধি অ্যানাটমির অধ্যাপক বললেন, তুমি ডাক্তারি পড়ার দখল সহ্য করতে পারবে না। বিদেশ বইয়ে এসে তোমার শরীর আরও অসুস্থ হয়ে পড়বে। তুমি অন্য কোন বিষয়ে ভর্তি হও। ডক্টর সিঙ্গার ছিলেন বিলেতের এক বিশিষ্ট চিকিৎসক। তিনি জগদীশকে পরীক্ষা করে একই অভিমত প্রকাশ করলেন। হতাশ জগদীশচন্দ্র ঠিক করলেন তিনি লন্ডন ছেড়ে দেবেন, কেমব্রিজে গিয়ে বিজ্ঞান পড়বেন। আনন্দমোহন বসু ছিলেন কেমব্রিজের প্রথম ভারতীয়। তার সুপারিশ নিয়েই জগদীশ বিখ্যাত ক্রাইস্ট কলেজে ভর্তি হলেন। লন্ডন শহরের আবহাওয়া ছিল অত্যন্ত বিষাক্ত। সেখানে তখন জনবিস্ফোরণ ঘটে গিয়েছে, বাতাস দূষিত হয়ে উঠেছে। তার পাশাপাশি কেমব্রিজ এক পরিচ্ছন্ন মুক্ত শহর। সেখানকার নির্মল প্রাকৃতিক পরিবেশ জগদীশ স্বস্তি পেলেন। তবে জ্বর আগের মতোই আসা যাওয়া করতে লাগলো। মাঝে মধ্যে তিনি নৌকা বাইতে শুরু করলেন। এতে প্রচুর পরিমাণ পরিশ্রম হতে লাগলো। প্রতি সপ্তাহে জ্বর হতে লাগলো। তারপর 2 সপ্তাহে একবার। ইংল্যান্ডে প্রবাসের 2য় বছর তিনি সম্পূর্ণ সেরে উঠেছিলেন। কেমব্রিজে এসে জগদীশচন্দ্র বিজ্ঞানের পাঠ নিয়েছিলেন। প্রথম বছর কারোর সাথে মিশতেন না। 2য় বছর তার ব্যক্তিত্ব বিকশিত হলো। কলেজের অন্যান্য ছেলেদের সাথে তার মেলামেশা করতে লাগলেন। কলেজের বাইরে যাতায়াত শুরু করলেন। যোগ দিলেন প্রকৃতি বিজ্ঞান ক্লাবে। সেখানে নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করতেন তিনি। বিজ্ঞান বিষয়ক আলোচনা তার বক্তব্য সকলে মন দিয়ে শুনতেন। এইভাবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবন তার সম্ভাব্য পরিণতির দিকে এগিয়ে চলল। বিজ্ঞানের কোন শাখায় পড়বেন সেটা জগদীশ প্রথমেই ঠিক করতে পারেননি। বিজ্ঞানের সব বিষয় তার ভালো লাগত। তিনি গিয়ে হাতে কলমে পরীক্ষা করবেন। শারীরবিদ্যা অধ্যাপক ছিলেন মাইকেল ফাস্টার। ভ্রূণবিদ্যা পারদর্শী ছিলেন অধ্যাপক বালফোর্ড। জিওলজি সম্বন্ধে পাঠ দিতেন অধ্যাপক হিউয়েস এবং স্টার 3। এদের সাহায্য পেয়ে জগদীশচন্দ্র তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। কেমব্রিজের 2য় বছরের মাঝামাঝি সময় থেকে জগদীশচন্দ্র ঠিক করলেন যে তিনি পদার্থবিজ্ঞান পড়াতেন লর্ড বেলে, রসায়ন পড়াতেন লিভিং এবং উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ছিলেন বাইন্স আর ফ্রান্সিস ডারউইন। 2য় বছরের শেষের দিকে জগদীশচন্দ্র বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার ব্যুৎপত্তির পরিচয় দিতে থাকেন। অধ্যাপকের সঙ্গে তার সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। 3 বছর পর জগদীশচন্দ্র কেমব্রিজ থেকে ট্রাইপাস পাশ করলেন এবং একই সঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি পেলেন। বিলেতের পড়া শেষ হলো, এবার স্বদেশে ফিরতে হবে। দীর্ঘ 4 বছর মেয়াদী প্রবাসে ছিলেন। ইতিমধ্যে ভগবানচন্দ্রের আর্থিক অবস্থার তেমন একটা হেরফের ঘটেনি। জগদীশচন্দ্র চাকরি করবেন বলে ঠিক করলেন। দেশে ফিরে এসে তিনি তখনকার গভর্নর জেনারেল লর্ড রিপনের সঙ্গে দেখা করেছিলেন। শেষ অবধি অনেক টালবাহানার পর জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা শুরু করেন। এভাবে তার বাল্য ও কৈশোর অতিক্রম হয়ে যায়। এবার আমরা অন্য এক জগদীশচন্দ্রকে দেখব, জীবনের বিরাট প্রেক্ষাপট, যিনি উজ্জ্বল আলোকে শিখার মতো জ্বলে উঠেছিলেন। সার্থকতা একদিন এলো। দীর্ঘক্লান্ত গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্যের আবিষ্কার করে বিজ্ঞানের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করলেন তিনি। বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে তার আবিষ্কার বিশ্বের বিজ্ঞানীদের কাছে বিস্মিত করতে লাগল। আধুনিক ভারতের বিজ্ঞান সাধনার প্রথম প্রতিকৃত জগদীশচন্দ্র বসু। বেতার গবেষণার কাজে জগদীশচন্দ্র যখন ব্যস্ত ছিলেন, একই সময় ইতালি বিজ্ঞানী মার্কনির গবেষণার বিষয় ছিল অভিন্ন। বেতার আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র, যদিও দুর্ভাগ্যবশত তার গৌরব লাভ করেছিলেন 1896 খ্রিস্টাব্দের ইতালীয় বিজ্ঞানী মার্কনি। জ্বরের মধ্যেও জীবন, ভারতীয় দর্শনের এই মূল সত্যটি জগদীশচন্দ্রের বাস্তবতাবাদী পরীক্ষার মাধ্যমে মূর্ত হয়ে উঠেছিল। পরীক্ষা নিরীক্ষা দ্বারা তিনি বেশ কিছু সারা জাগানো তথ্য আবিষ্কার করেছিলেন, যেমন ফটোসিনথেসিস, বাবলার ও রেকর্ডার যন্ত্রের সাহায্যে ব্যাখ্যা করলেন। উদ্ভিদ জগতে চিরকালীন সালোক সংশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করলেন ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এই যন্ত্র উদ্ভিদ দেহের সূক্ষ্মতম সঞ্চালনকে অনেক বড় দেখায়। গাছের বৃদ্ধির হারকে 10,000 গুণ বাড়িয়ে পর্যবেক্ষণ করা যায়। যুগান্তকারী এই আবিষ্কার তৎকালীন বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের স্বীকৃতি লাভ করে। পেটোমিটার ও স্মিগমোগ্রাফ যন্ত্র দিয়ে তিনি উদ্ভিদের মধ্যে প্রাণের অস্তিত্ব প্রমাণ করেন। জগদীশচন্দ্রের লেখা প্রথম গ্রন্থ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং 1906 ও 1907 সালে তিনি রচনা করলেন। উদ্ভিদের সারা ও তুলনামূলক বৈদ্যুতিক শারীরবৃত্তি নামে 2টি গ্রন্থ। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম পথপ্রদর্শক ছিলেন জগদীশচন্দ্র। বাংলার রচিত তার নানা বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধগুলো সাহিত্যের অমূল্য সম্পদ রূপে স্বীকৃত। 1937 খ্রিস্টাব্দের 23 নভেম্বর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী জগদীশচন্দ্রের জীবনাবসান হয়।
ভিডিও শেষে একটি কথা না বললেও নয়, আপনাদের ভালোবাসার জন্যই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আমাদের একটা ভিডিও তৈরি করতে একদিনেরও বেশি সময় লেগে যায়, কিন্তু আপনার একটা লাইক সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডেরও বেশি সময় লাগে না। তাই যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ।